হুমের দুর্দান্ত ইউজেস শিখব। কখন হু বসাবেন, কখন হুম বসাবেন, এটা নিয়ে চিরস্থায়ী সমাধান। আর কোনোদিনও এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ। দেখেন, তাহলে আমরা আলোচনায় প্রবেশ করি। হু এবং হুম, আমরা এই দুইটা রিলেটিভ প্রোনাউনকে একটা সেন্টেন্সে কখন ব্যবহার করব এবং কেন ব্যবহার করব সেইটা বুঝতে হলে আগে বুঝতে হবে এই দুটো শব্দের অর্থ কী। সো আমরা জানি হচ্ছে হু শব্দের অর্থ হচ্ছে কে অর্থে ব্যবহার করা হয় সাধারণত, কিন্তু যখন এরা রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করবে তখন এদের বাংলা আর কে হবে না, এদের বাংলা হবে যে। কখনো কখনো এর বাংলা হবে যারা, যে বা যারা, যে বা যারা। আর হুমের বাংলা হবে যাকে অথবা যাদেরকে, যাকে অথবা যাদেরকে, যাকে অথবা যাদেরকে, যাকে অথবা যাদেরকে। তাহলে আমরা প্রথমে এই দুটার বাংলা একটু শিখে নিলাম অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন হিসাবে এদের বাংলা অর্থটা কি। কারণ হু হোম কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়, কিন্তু আমরা আজকে শিখবো হচ্ছে হু হোমের ব্যবহার রিলেটিভ প্রোনাউন হিসাবে। রিপা আক্তার শেয়ার করেছেন 19টা, আলহামদুলিল্লাহ, খুব দ্রুত শেয়ার করে ফেলেছেন, সবাই শেয়ার করবেন। আর জানেন তো সাপ্তাহিক এঙ্গেজের মাধ্যমে এই বইটা ফ্রি থাকে, মনে আছে তো সবার নাকি? ইনশাল্লাহ। আচ্ছা, চলে আসেন। হু হোমের ব্যবহার, হু হোমের ব্যবহার। দেখেন, হু হোমের ব্যবহারটা আমরা যখন করব তখন এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই হু এবং হুম বসবে হচ্ছে ব্যক্তির পরিবর্তে। প্রথম শর্ত খেয়াল করবেন, আমি কয়েকটা জিনিস বলছি। পূর্বপদ, পূর্বপদ, পূর্বপদ হতে হবে ব্যক্তি, পূর্বপদ হতে হবে ব্যক্তি। এইবার ব্যক্তির পাশে আমরা কখনো হু দেব, কখনো হুম দিব। এখন কখন হু দিব, কখন হুম দিব সেটা নির্ভর করবে এই হুয়ের পরে যদি সরাসরি ভার্ব থাকে বা আমরা যদি বলি পরবর্তীতে ভার্ব থাকে তাহলে আমরা দিব হু। আর যদি এখানে দেখা যায় সাবজেক্ট প্লাস ভার্ব আছে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাহলে এখানে দিব হুম। এইটা হচ্ছে সবার আগে একটা কমন রুলস। এরও আগে এখানে কথা হচ্ছে এই পাশে একটা সাবজেক্ট থাকবে প্লাস একটা ভার্ব থাকবে। এই সেন্টেন্সের ক্ষেত্রেও তাই, এই পাশে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। আচ্ছা, এই যে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, তার পাশে থাকবে পূর্বপদ। এই সাবজেক্ট ভার্বের পরে হচ্ছে একটা পূর্বপদ থাকবে, ডট ডট পূর্বপদ। আর পূর্বপদটা হবে হচ্ছে নাউন অথবা কখনো কখনো প্রোনাউন। পূর্বপদটা হবে নাউন, কখনো কখনো প্রোনাউন। তো নাউন হোক আর প্রোনাউন হোক, এটা হতে হবে অবশ্যই ব্যক্তি, এটা হতে হবে অবশ্যই ব্যক্তি। এইবার আসেন, এই পূর্বপদের সাথে মিল রেখে আমরা হু বা হুম দুইটাই নিতে পারি, কিন্তু হু হবে কখন, যখন আমরা দেখব সরাসরি এরপরে ভার্ব আছে। হু তখনই হবে যখন দেখব যে এরপরে সরাসরি ভার্ব আছে। আর হুম তখনই হবে যখন সাবজেক্ট ভার্ব আছে। এখন আসেন, এই রুলসের মধ্যে একটা মিথ্যা কথা লুকিয়ে আছে, সেই মিথ্যা কথাটা একটু বলে দিই। এই মিথ্যা কথাটা আপনাদেরকে গুজব ছড়াবে আর আপনারা পরীক্ষার হলে ভুল করবেন। মিথ্যা কথাটা হচ্ছে এইটা কোনো পারফেক্ট রুলস না যে ভার্ব আছে তাই হু বসাবো। পারফেক্ট রুলসটা হচ্ছে যদি কোনো কমপ্লিট সেন্টেন্সে, যদি কোনো কমপ্লিট সেন্টেন্সে দেখেন যে আপনার ভার্বের সংখ্যা, এই যে ভার্বের সংখ্যা দুইটা, সাবজেক্টের সংখ্যা একটা, তখন হু ব্যবহার করতে হবে, যেটা অতিরিক্ত সাবজেক্ট প্লাস একই সাথে রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করবে। আমি আবার বলছি, যে সেন্টেন্সে এই পাশে একটা ভার্ব, এই পাশে একটা ভার্ব, অথবা পুরো সেন্টেন্সে সর্বমোট দুইটা ভার্ব কিন্তু একটা সাবজেক্ট, তার মানে সাবজেক্টের সংখ্যা কম, একটা সাবজেক্ট, আর ভার্ব আছে এক, ভার্ব আছে দুই। এমতো অবস্থায় দেখেন দুইটা ভার্ব, তাই না, দুইটা ভার্ব আর সাবজেক্ট কটা একটা, তাহলে আমার আরেকটা ভার্বের চাহিদা, সাবজেক্টের চাহিদা পূরণ করতে হবে, তবেই তো বাক্যটা সামঞ্জস্য হবে। দেন আমাকে হু হলো সাবজেক্টিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করতে হবে। মনে রাখবেন, হু হলো সাবজেক্টিভ প্রোনাউন, হু হলো সাবজেক্টিভ প্রোনাউন, আর হুম হলো অবজেক্টিভ প্রোনাউন, হুম হলো অবজেক্টিভ প্রোনাউন। এইবার দেখেন নিচের সেন্টেন্সটা, এখানে একটা সাবজেক্ট আবার এইখানে একটা সাবজেক্ট, মোট সাবজেক্ট কটা হলো ভাই, দুইটা। এইবার দেখেন এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, মোট ভার্ব হলো কয়টা, দুইটা। তাহলে এই সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট ভার্বের মধ্যে একটা ব্যালেন্স আছে, ভারসাম্য আছে। সো এই সেন্টেন্সে নতুন করে আর আমরা হু নিতে পারছি না, যে কারণে এই সেন্টেন্স অবজেক্টিভ প্রোনাউন হিসেবে হুম বসে। সো কারিশমাটা আসলে কোথায় বলেন তো? কারিশমাটা হচ্ছে সাবজেক্টের সংখ্যা আর ভার্বের সংখ্যা সমান কিনা এটা দেখতে হবে। যখনই দেখবো সাবজেক্টের সংখ্যা কম আছে তখনই আমরা হু অ্যাপ্লাই করব, আর যখনই সাবজেক্ট ভার্ব সমান আছে পুরো বাক্যে তখন আমরা হুম ব্যবহার করব। এই কথাটা যারা আপনাদেরকে বলে না হু হোমের নিয়ম এইটুক পড়ায় আর কারিশমা দেখায়,
তারা আপনাকে নিঃসন্দেহে একেবারে পরীক্ষার মধ্যে আগুনের মধ্যে ফেলার মতো কাজ করছে। মনে রাখবেন, ওইটা কোনো রুলস না যে ভার্ব পাইলাম আর হু বসাইলাম, সাবজেক্ট প্লাস ভার্ব পাইলাম আর হুম বসাইলাম, ওটা কোনো রুলস না। রুলসটা হলো পুরো সেন্টেন্সের মধ্যে যদি ভার্বের সংখ্যা সাবজেক্টের সংখ্যার সাথে ম্যাচিং করে দেখেন, সাবজেক্ট কম আছে তখন হু, আর ভার্ব আর সাবজেক্ট সমান আছে তখন বসাবেন হুম। কথা ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এখন আমি এগুলোকে আপনাদেরকে এক্সাম্পলের সাহায্যে বিষয়টাকে পরিষ্কার করার জন্য একটু এগিয়ে যাচ্ছি। দেখেন এইখানে দেখেন, আমরা এখন হু হোমের এই রুলসগুলো যা লিখেছিলাম সেইগুলো একটু সংক্ষেপে দেখিয়ে তারপর ওখানে যাচ্ছি। যেমন দেখেন এই সেন্টেন্সটা, আই নো দ্য বয় ড্যাশ কেম হিয়ার, তাই না? এখানে এই উদাহরণটা দেখেন শুধু, আই নো দ্য বয় ড্যাশ কেম হিয়ার। সো এই সেন্টেন্সটা আপনারাই বলেন তো, এখানে এই সেন্টেন্সের সাবজেক্টের সংখ্যা কয়টা আর ভার্বের সংখ্যা কয়টা? এখানে একটু বলেন আপনারা, এই সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্বের সংখ্যা কয়টা? আমি যদি এই প্রথম সেন্টেন্সটা দেখি, অর্থাৎ এইটা, এখানে আই একটা সাবজেক্ট, রাইট? এখানে আই একটা সাবজেক্ট, নো একটা ভার্ব, রাইট? আচ্ছা, এরপর দেখেন কেম একটা ভার্ব। তো এই সেন্টেন্সে ভাই ভার্বের সংখ্যা কটা হলো? দুইটা হলো। এইটা তো কোনো সাবজেক্ট না, এইটা হচ্ছে এই শূন্যস্থানের আগের একটা পূর্বপদ যেটা আসলে অবজেক্ট। এখন দেখেন এই সেন্টেন্সে সাবজেক্টের সংখ্যা কম আছে, সো আমরা এখানে ব্যবহার করব হচ্ছে হু, কারণ সাবজেক্টের সংকট আছে মানে হু ব্যবহার করব। আব্দুল্লাহ বলছেন হচ্ছে সিগন্যাল লস্ট, আবার ঠিক হয়ে গেছে দেখেন। আচ্ছা, রায়না নার্গিস পড়তেছেন তো, একটু পরে প্র্যাকটিস দেবো প্রচুর, আপাতত শুধু এখান থেকে দেখে নেন। তাহলে এইখানে যদি আপনারা ওই রুলসও ফলো করেন যে ভার্ব আছে ভার্বের পূর্বে হু বসাবেন, সেটাও হতে পারে, কিন্তু এইখানে একটু সমস্যা আছে, আপনারা যখন কঠিন উদাহরণগুলো আসবে তখন এগুলো ভুল করে ফেলবেন, ঠিক আছে? এই জন্য মনে রাখবেন সাবজেক্ট ভার্বের সংখ্যা পুরো সেন্টেন্সে যদি সাবজেক্ট কম হয় তখনই আমরা ব্যবহার করব হচ্ছে হু। ক্লিয়ার? এইটা এই রুলসটা ক্লিয়ার, এই উদাহরণটা। এরপর আসেন আমরা আরেকটা উদাহরণে যাই। ওকে, নেক্সটে দেখেন এখানে আরেকটা উদাহরণ আছে, দেখেন এই যে দ্য ম্যান ড্যাশ ইউ নো ইজ মাই ফ্রেন্ড। এখন আপনারা এখানে একটু প্র্যাকটিস করেন, আমি যে রুলসটা শিখালাম সেটা এখানে একটু প্র্যাকটিস করেন। আমি যে রুলসটা শিখালাম এইখানে এই সেন্টেন্সে হচ্ছে, খেয়াল করেন, এইখানে ম্যান একটা সাবজেক্ট, কোনো সন্দেহ নাই, এরপরে ইউ একটা সাবজেক্ট, কোনো সন্দেহ নাই, নো একটা ভার্ব, নো একটা ভার্ব, কোনো সন্দেহ নাই, ইজ একটা ভার্ব, কোনো সন্দেহ নাই। এখন দেখেন এই পুরো সেন্টেন্সের মধ্যে কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব হচ্ছে? এই সাবজেক্ট এই ভার্ব, এই সাবজেক্ট এই ভার্ব, ম্যাচিং আছে, তাই না? দুইটা করে আছে, অতএব এখানে সাবজেক্ট ভার্বের পূর্ণতা আছে, বিধায় এখানে আর সাবজেক্টের প্রয়োজন নাই, এই জন্য অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করব হুম। আবার সামনে আছে ব্যক্তি, সব মিলে এখানে আনসার হবে কি হুম। প্লিজ ক্লাসটা কি শেয়ার করছেন সবাই? যারা নিয়মিত ক্লাস দেখেন, আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের সংখ্যাটা বাড়বে। আর আজকের জন্য এই লিটারেচার বিজয়ী কে হবেন? রেডি হয়ে যান, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু এই লিটারেচার বিজয়ী হবেন। সো লিটারেচার বইটি বিজয়ী হতে হলে প্রতিদিন সর্বোচ্চ শেয়ার করতে হবে, আর এই বড় বইটা বিজয়ী হতে হলে পুরো সপ্তাহ ধরে আপনাকে একটা কন্টিনিউয়াস প্রসেসে আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে হু হোমের দুর্দান্ত আলোচনা। এইবার আমরা চলে যাই, এখানে আনসার হচ্ছে হুম। নেক্সট নেক্সট এগুলো অনেক কিছু লেখা আছে, এগুলো মুখে যা বললাম সেগুলোই, আপনি না পড়লেও হবে। এখন আসেন এইখানে আমরা আরেকটা এক্সেপশনাল উদাহরণ দেখব, এক্সেপশনাল উদাহরণ দেখব এইটা, ঠিক আছে? এক্সেপশনাল একটা উদাহরণ দেখি আপনারা কে করতে পারছেন। এই উদাহরণটা, among you would like to go fast, among you would like to go fast। হাসনা হেনা, এই তো পাওয়া গেছে হেনা। চাচা হেনা কোথায়? হেনা বাচ্চার মুসলমানিতে আছে। আচ্ছা দেখেন, এবার দেখেন এই হেনা সেই হেনা না, হাসনা হেনা আর আমাদের বর্তমানে ভাইরাল হেনা আলাদা জিনিস। হেনা, সাদিয়া, কত নাম ভাইরাল হচ্ছে। একটা চা বানাও আমার জন্য, কি সুন্দর গানকে এরা কি করে দেখছেন? দেখেন তাহলে এখানে কি হবে? among you সাবজেক্ট, would verb, would like to go fast। এখন কে বলতে পারেন এটা উত্তর কি? দেখি আপনাদের কি বুদ্ধি কাজ করে, এখানে কি হবে আনসারটা। এটা আসলে এই সেন্টেন্সটা দেখেন এখানে ইন্টারোগেটিভ সাইন আছে, সো এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে? ওকে, ঠিক আছে আব্দুল্লাহ আল বাশার, সেকেন্ডারি কাউকে দিয়ে দিব, নো প্রবলেম। তাহলে এখানে কি হবে? among you would you like to fast, এইখানে আনসার হবে কি সাবজেক্টিভ প্রোনাউন হিসাবে
নাকি অবজেক্টিভ প্রোনাউন হিসাবে কি আনসার হবে? উত্তর হবে হু। কেন হু হবে? হু অ্যামং ইউ, এই জায়গাতে ইউটা আসলে সাবজেক্ট না। যারা সাবজেক্ট ফিল করছেন বা প্রথমে যখন সাবজেক্ট বলছি এটা কিন্তু সাবজেক্ট না। কেন? কারণ অ্যামং প্রিপোজিশন, আর আমাদের মনে থাকার কথা প্রিপোজিশনের পরে বসে হলো অবজেক্টিভ প্রোনাউন। তো প্রিপোজিশনের আগের এই পজিশনটা সাবজেক্টের পজিশন, আর সাবজেক্টের পজিশন হিসাবে এখানে আনসার করতে হবে হু। ক্লিয়ার? তার মানে হু উড লাইক টু গো ফার্স্ট, কে প্রথমে যেতে চাইতো, তাই তো? কে প্রথমে যাইতো। এই যে দেখেন এইখানে আনসার হবে হু। এখন এইগুলো বিশ্লেষণ না বুঝলে তো আমরা আসলে বুঝবো না, কারণ প্রিপোজিশনের পরে সাবজেক্টিভ প্রোনাউন। সো নানানভাবে আমরা এগুলো আজকে দুমড়িয়ে মুচড়িয়ে শিখবো ইনশাল্লাহ। আরও কিছু উদাহরণে যাচ্ছি, এবার এক এক করে আপনাদের সাথে সমাধানের পালা। প্রশ্ন নাম্বার 1 দেখি এইটা আপনাদের কনসেপ্ট কি বলে। এখন অনেকগুলো প্রশ্ন সলভ করব, দেখব আপনাদের বুদ্ধিতে কতটুকু ধরে। মাই আঙ্কেল হ্যাজ 3 sons, আমার চাচার 3টা পুত্র ছিল, ভালো কথা। ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস। আচ্ছা, এইবার দেখেন কাজ করে একই অফিসে। এখন কি করব? সৈয়দাতুল বারি শুভ, রায়ান নার্গিস হু বলেছেন। আচ্ছা, শুভ শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। এবার বলেন 1 নাম্বার আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 1, মাই আঙ্কেল হ্যাজ 3 sons, আমার চাচার 3টা পোলা ছিল। ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস, একই অফিসে কাজ করতো। এখন দেখেন জটিল একটা প্রশ্ন, আপনারা আগে আনসার করবেন তাড়াতাড়ি। একজনের উত্তর পাওয়ার পর আমি এটা উত্তর দেব। কি হতে পারে? মারুফ, হুয়াল, আমিরুল, হুয়াল, আব্দুল্লাহ আল বাশার, অল অফ দেম। যা, সবারই তো ভুল হচ্ছে। তাহলে ভুল যখন বলছি তাহলে এই অপশনগুলো বাদ দিয়ে চিন্তা করতে হবে, তাই না? আসলে দেখেন শিখবো, অনেক ভুল করতে করতে শিখবো, একটা সময় সব ঠিক হবে ইনশাল্লাহ। দেখেন এখানে আসি আমরা। প্রথম কথা হচ্ছে এই সেন্টেন্সটাতে এইখানে একটা কমা আছে, রাইট না? রাইট। সো কমা থাকার মানে হলো এই সেন্টেন্সটা এখনো শেষ হয় নাই, মানে বাকি অংশ এই সেন্টেন্সেরই অংশ। যদি এখানে ফুল স্টপ থাকতো তাহলে আমরা ধরে নিতাম বাকি অংশ আর এই অংশ আলাদা অংশ। প্রথম কথাটা ভালো করে বুঝেন। এখন দেখেন যেহেতু একই সেন্টেন্স, তাহলে এখানে আমার প্রথম কথা লাগবে রিলেটিভ প্রোনাউন। একই সেন্টেন্স হলে কি লাগবে বলেন? রিলেটিভ প্রোনাউন লাগবে। এখন রিলেটিভ প্রোনাউন যদি ব্যবহার করতে চান, প্রথমেই অপশন থেকে এই দেম শব্দটা বাদ চলে যাবে। মানে হলো দেম হলো অবজেক্টিভ প্রোনাউন। এইটা তো একটা সেন্টেন্সের দুইটা ভার্বকে রিলেট করতে পারতেছে না। এখানে একটা হ্যাজ ভার্ব, এখানে ওয়ার্ক ভার্ব, মানে দুই পাশে দুইটা ক্লোজকে এই দেম দ্বারা রিলেট করা সম্ভব না। সম্ভব হচ্ছে হু হোম দ্বারা। কি দ্বারা? হু হোম দ্বারা, অথবা অন্য কোনো রিলেটিভ প্রোনাউন দ্বারা। এই দে দ্বারাও সম্ভব না। তাহলে দুটো অপশন কাটা। এখন একটা হচ্ছে হু অল, আরেকটা হচ্ছে অল অফ হুম। এখন এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। এখানকার পার্থক্যের কেসটা কি? পার্থক্যের কেস হলো, মনে রাখবেন, যদি কখনো এই পূর্বপদটা, আই মিন এই যে 3 sons পূর্বপদ, মানে এই যে নাউন প্রোনাউন থাকবে, এই পূর্বপদ যদি একাধিক হয়, সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন দিয়ে এই 3 জনের সবাইকে বোঝাতে পারে, 3 জনের একজনকে বোঝানোর জন্য ইউজ হতে পারে, বা 3 জনের মধ্যে 2 জনকে ব্যবহারের জন্য ইউজ হতে পারে। তখন আমাদের এক্সট্রা এই হুম শব্দের সাথে অতিরিক্ত কিছু আনতে হয়। সেইটা হলো এখানে আছে অল অফ হুম। এইটা এখানে এরকম থাকতে পারতো 1 অফ হুম, অথবা এরকম থাকতে পারতো 2 অফ হুম, এরকমও থাকতে পারতো। তো অথবা কমা না থেকে সরাসরি হুমটা যদি বসতো, তাহলে এখানে কি মিনিংটা আসতো? যদি সরাসরি হুম বসতো তাহলে বোঝাইতো এই 3 জনই হুম। আর যখন অল অফ হুম বোঝাইছে, এখনও 3 জনই বোঝাচ্ছে, কিন্তু অর্থটাকে একটু ভিন্নভাবে বাংলা করা হচ্ছে, যেই কারণে এখানে অল অফ হুম ইউজ করছে। আর কমা আসার কারণ হলো যখনই পূর্বপদের পাশে রিলেটিভ প্রোনাউনটা বসে না, মাঝখানে অতিরিক্ত কিছু আসে, তখনই এখানে কমার অ্যাপ্লাই হবে। আমি আবার বলছি কথাটা, যখনই রিলেটিভ প্রোনাউনটা এই পূর্বপদের ঠিক পাশে সরাসরি বসতে পারে না, মাঝখানে অন্য কিছু চলে আসে, তখন এই অন্য কিছুর সাথে সম্পর্ক বিদ্যমান থাকায় এইখানে কমা ব্যবহার করা হয়, এবং কমা দ্বারা বোঝানো হয় এই সন্সের রিলেটিভ প্রোনাউনটা আছে, তবে একটু পরে আছে। এইখানে যেমন অল অফের পরে ছিল। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন প্রশ্নটা।
যারা বুঝেন না আমার মনে হয় আজকের পরে আর এখানে কোনো সমস্যা থাকবে না না না, একেবারে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা এখানে আনসার করব অল অফ হুম, অল অফ হুম। রিপা বলছেন বি, আবারও কেন বি বলছেন? হু অল হবে না, এখানে তো হু অল হবে না, এখানে হবে অল অফ হুম, হু ব্যবহার করব না। কেননা যদি আমার এখানে সরাসরি শূন্যস্থান থাকতো তাহলে আমরা সরাসরি হু দিতাম, কিন্তু সরাসরি শূন্যস্থান নাই, এখানে হচ্ছে অল অফ হুম বসবে। কেন অল অফ হুম বসলো খেয়াল করেন, এইখানে আসলে এই অলটা হচ্ছে এই সাবজেক্টের জায়গায় চলে আসছে, অল চলে আসছে সাবজেক্টের জায়গায়। আর রিলেটিভ করার জন্য অফ হইল প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে বসে অবজেক্টিভ প্রোনাউন, প্রিপোজিশনের পরে বসে অবজেক্টিভ প্রোনাউন। তো আনসারটা হচ্ছে ডি নাম্বার। আমার মনে হয় সবাই ক্লিয়ার আছেন কনসেপ্টটা। যদি এখানে কমা না থাকতো তাহলে আমরা হু অল দিলেও বাক্যটা হইতে পারতো, কমা না থাকলে আমরা হু অল দিলে বাক্যটা হতো, কিন্তু কমা থাকার কেসের কারণে আমাদের আনসার করতে হবে অল অফ হোম। আমি অনেক কথা বলছি, এখনো পর্যন্ত বলেন বুঝছেন কিনা, যদি না বুঝেন প্রয়োজনে আবার বোঝাবো, কিন্তু আমি এই রুলসটা থেকে মানে এই উদাহরণ থেকে চেঞ্জ করে অন্য উদাহরণে যেতে চাই, ঠিক আছে কিনা বুঝতে পারছি? ওকে, তাহলে হু হোম নিয়ে প্রথম উদাহরণ শেষ, পরের উদাহরণে আসেন। চলছে হু হোম নিয়ে দুর্দান্ত ক্লাস, যারা ক্লাস শেয়ার করবেন ডেইলি একটা করে লিটারেচার বই গিফট পাওয়ার যে সম্ভাবনা সেটা আপনার দ্বার প্রান্তে চলে যাবে। আই নো দ্য বয় ড্যাশ ইজ দেয়ার, কি হবে আনসার? আই নো দ্য বয় ড্যাশ ইজ দেয়ার, আই নো দ্য বয় ড্যাশ ইজ দেয়ার। এটা মনে হয় পারবেন আপনারা, কারণ এটা ইতিপূর্বে আমরা দেখেছিলাম। আই হলো সাবজেক্ট, নো হলো ভার্ব, ইজ হলো ভার্ব। তাহলে মোট ভার্ব আছে কয়টা ভাই? দুইটা, একটা ভার্ব, এই একটা ভার্ব, দুইটা ভার্ব। সাবজেক্ট আছে কয়টা? একটা। আমরা সাবজেক্ট কম আছে, নিঃসন্দেহে এখানে পূর্বপদ ব্যক্তি আছে, এখানে আনসার করব হু, কোনো সমস্যা নাই, এটা পারবেন সবাই। এটা আনসার হবে হু, দুইয়ের আনসার হচ্ছে হু। নেক্সট 3 নাম্বার বলেন, 3 কোশ্চেন নাম্বার 3 বলেন 3 বলছে টেল মি ড্যাশ দ্যাট। অনেক জায়গায় আসছে এই প্রশ্নটা, টেল মি ড্যাশ দ্যাট, অনেক জায়গায় আসছে এই প্রশ্নটা। এটা 24তম বিসিএস আসছিল, সমবায়ে আসছিল, এই 2023 সালে লাস্ট আসা প্রশ্ন এটা। বলেন এখানে দ্য ম্যান ড্যাশ দ্যাট, ও সরি টেল মি ড্যাশ দ্যাট। টেল মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে একটা সাবজেক্ট উজ্জ্ব আছে, সেটা হলো ইউ। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে। ইউ টেল মি ড্যাশ দ্যাট। এখানে এখন একটু বড় অপশন, দেখি আপনাদের মধ্যে থেকে কি আনসার করছেন সবাই, আনসার করেন দেখি কি হবে আপনাদের মতে। আপনাদের মতে কি হবে আনসার? বলতে পারছেন না? হু টোল্ড ইউ, মারুফ বলছেন হু টোল্ড ইউ। হু টোল্ড ইউ বলা যাবে কি না দেখি। এক্স্যাক্টলি হু টোল্ড ইউ বলা যাবে। কেন? কারণ এই যে টোল্ড হচ্ছে আরেকটা ভার্ব, এটা কিন্তু ইউ অবজেক্ট, সো এটা একটা সাবজেক্ট। এই সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব আর হইলো ভার্ব সাবজেক্ট মিলে গেছে। আপনি যদি হুম দিতেন তাহলে এটা মিলতো না, কেন? হুমের পরে তো সরাসরি ভার্ব আছে, আর এই ভার্বটার দ্বারা আপনার ম্যাচিং হচ্ছে না। আচ্ছা দ্যাট বসবে না, কারণ পূর্বপদ আছে ব্যক্তি, দ্যাটের কারণে পূর্বপদ বসবে না। শুধু টোল্ড দিতে পারছেন না, কারণ এখানে একটা রিলেটিভ প্রোনাউন দরকার। তাহলে আনসার এ আর সি এর মধ্যে হবে, সি এর মধ্যে আনসার হচ্ছে ওইটা, ঠিক আছে। রিপা ক্লাস দেখতে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না আপনি? 4 নাম্বার, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই যে আরেকটা অশান্তিজনক প্রশ্ন। এই অশান্তিজনক প্রশ্নগুলো খুব বিপদ, ঝামেলা, কিন্তু কিছু করার নাই ভাই, পড়তেই হবে, কোনো উপায় নাই, উপায় নাই, হেনা বিদেশ। 4 নাম্বার, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। দেয়ার ইজ নো মাদার লাভস হার চাইল্ড। হাসনা হেনা বলছেন সি। আচ্ছা বলেন এইখানে কত বড় একটা কঠিন প্রশ্ন। এইখানে বলছে যে এই এখানে বাট শব্দটা আসলে কি? বাট শব্দটা কি? বাট আসলে কি? এখানে কিভাবে বলবো বাট আসলে কি? বাট
ক্লাস দেখতে পাচ্ছেন না কেন? অন্য কেউ দেখতে পাচ্ছেন না এরকম কিছু? আমার এখানে তো দেখা যাচ্ছে ভাই। বলছে এখানে বার্ড শব্দটা কি? এখানে বার্ড শব্দটি কি? দেখেন এখানে বার্ড শব্দটা কি? বার্ড শব্দটি এখানে কোন পার্টস অফ স্পিচ না কি চাইছে দেখেন তো। না ক্লাস তো দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না, আপনার সমস্যা হতে পারে। দেয়ার ইজ নো মাদার, এখানে কোনো মা নাই, বাট লাভস হার চাইল্ড, কথার মানে হলো যে তার সন্তানকে ভালোবাসে না। এখন এইখানে এই প্যাচগোছ দেওয়ার দরকার আছে? ইংরেজরা আসলে একটা ফাউল, তো এইখানে ওর এত প্যাচগোছের দরকার কি? বললেই পারতো হু ডাজ নট লাভ, তা না বলে এখানে বলছে বাট, বাট দ্বারা জিনিসটাকে প্রকাশ করছে। সো এটাকে একটু চেঞ্জ করে নিলেই হয়ে গেল। চেঞ্জটা কি? বাট এখানে ছিল হলো হু ডাজ নট, বাটের পজিশনটা আসলে ছিল হু ডাজ নট, হু ডাজ নট, তাই না? সো এখানে বাটের অবস্থানটা ছিল হু ডাজ নট। সো এই যে হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, আর যখনই ডাজ নট যোগ হয়েছে তখন এটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। সো আনসারটা হচ্ছে ডি নাম্বার, 4-এর আনসার ডি। দেয়ার ইজ নো মাদার, এখানে কোনো মা নেই। হু ডাজ নট লাভ, এখানে যখনই ডাজ নট ইউজ হবে তখন ওখানে আবার লাভ হয়ে যাবে, লাভ হার চাইল্ড, যে তার সন্তানকে ভালোবাসে না। ঠিক আছে? সো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখবেন যে এই বাট শব্দটা অনেক সময় এই নেগেটিভ রিলেটিভ প্রোনাউনের রিপ্লেসে বসতে পারে। নেগেটিভ রিলেটিভ প্রোনাউন কোনটা? হু ডাজ নট, হু ডাজ নট, তার মানে এইটার রিপ্লেসে এটা এখানে ব্যবহার করা হয়েছে। অতএব আমরা মনে রাখবো যে এই সেন্টেন্সটাই শুধু মনে রাখলে হবে, কারণ এরকম সেন্টেন্স আর ওরকম নাই। আপনারা এই একটা মনে করলেই সাধারণত যথেষ্ট। ওকে, পরের প্রশ্ন আসেন, 5 নাম্বার। হু হোম চেনার দুর্দান্ত কৌশল নিয়ে ক্লাস চলছে। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, 5 নাম্বার বলেন। 5-এ বলছে যে চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান, চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান, ভালো কথা, সে একজন কমেডিয়ান ছিল। ড্যাশ ওয়াজ দ্য বেস্ট নন ফর হিজ ওয়ার্ক ইন সাইলেন্ট মুভিজ, তার মানে সে শুধু সাইলেন্ট মুভি তৈরি করতো, তার মানে সে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে কিভাবে? সাইলেন্ট মুভি করে, সাইলেন্ট মুভি করে, বা আসলে সে সবসময় ওই মুখে কোনো কথা বলতো না, এমনি হাসানোর জন্য যা কিছু লাগতো সেটা করতো। মারুফ, ওকে জি স্যার বুঝতে পারছেন। রিপা আনসার বলছেন 3-এর সি। আচ্ছা পরেরটা বলেন, চার্লি চ্যাপলিন হু ওয়াজ এ কমেডিয়ান, এই কমেডিয়ান শব্দটা হচ্ছে ব্যক্তিকে রেফার করছে, রাইট? কমেডিয়ান বলতে তো আমরা ব্যক্তিকেই বুঝি, সো এখানে ওই কমেডিয়ান মানে হচ্ছে ব্যক্তিকে বোঝাচ্ছে। এখন আমরা এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসাবো, ব্যক্তির পাশে হুইজ বসে না, হোয়াট বসে না, বসতে পারে হুজ নাহলে হু। আমরা হুজও বসাই না, কারণ হুজের নিয়ম এখনো শিখিনি। হুজের নিয়ম হচ্ছে হুজের ক্ষেত্রে দুই পাশেই নাউন থাকে, সাধারণত হুজের ক্ষেত্রে দুই পাশেই নাউন প্লাস হুজ প্লাস নাউন এরকমটা থাকে। সো এখানে ওরকমটা নাই, সো কমেডিয়ানের পরে সরাসরি ভার্ব আছে, আর ভার্ব থাকা মানে আমরা ভার্বের পূর্বে সাবজেক্ট নিব, আর সাবজেক্ট হিসাবে আনসার হচ্ছে এই নাম্বার। ওকে নেক্সট, পরের কোশ্চেন 6 নাম্বার। 6 কি আমরা কি বুঝতে পারছি কিনা হু হোম নিয়ে? তো যারা হু হোম নিয়ে বুঝতেছি, আমিরুল ইসলাম ইলিয়াস ভাই, যারা ভালো বুঝতেছেন ক্লাসটা শেয়ার করে দিবেন ভাই, ক্লাস শেয়ার করতে ভালোবাসা লাগবে, আলিম ভাইয়ের প্রতি আপনাদের ভালোবাসা লাগবে। এক্সপার্ট আলিম ভাই আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে, দিনে 4টা করে ক্লাস নিচ্ছি, বাংলাদেশের কোনো ফেসবুক পেজে ইংলিশ ক্লাস দিনে 4টা করে হবে না। তো আমি আপনাদেরকে এই সেবাটা দিচ্ছি মানে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে, শিট তৈরি করতে, লেকচার তৈরি করতে, ফ্যামিলি ম্যানেজ করে সব কিছু করে করতে হয়। সো 6 নাম্বার, দ্য টিচার ড্যাশ চ্যালেঞ্জেস আস আর দ্য ওয়ান্স উই রিমেম্বার। আচ্ছা এখানে কি ফ্যাক্টরটা কি, সেন্টেন্সটা ভাঙতে হবে আমাকে। এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, খুবই সহজ কথা। এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, আর এটা একটা সাবজেক্ট গেল। আচ্ছা এখন আসলে সমস্যা কি? আচ্ছা হিসাব মতে সাবজেক্ট ভার্ব সমান, ও সরি আরেকটা ভার্ব আছে, এই যে আর, এটা আরেকটা ভার্ব। এখন একেবারে হিসাব মিলে গেছে। এই সেন্টেন্সে আসলে ভার্ব আছে কয়টা? ভার্ব আছে 3টা, 1টা 2টা 3টা। সাবজেক্ট আছে কয়টা? এখানে একটা, এখানে একটা, 2টা।
সো দুইটা সাবজেক্ট আছে আর হলো তিনটা ভার্ব আছে। সো দুইটা সাবজেক্ট তিনটা ভার্ব, অতএব এখানে একটা সাবজেক্টের সংকট আছে। আর সাবজেক্টের সংকট মানে সেখানে নিঃসন্দেহে বসবে হচ্ছে হু। আর যারা টিপস দিয়ে আলোচনা করেন ভার্বের পূর্বে শূন্যস্থান আছে মানে হু বসবে, হ্যাঁ সেই টিপস আমি মেনে নিয়েছি, কিন্তু সেই টিপসের সাথেও আপনাকে আমি যে বিষয়টা শিখাইছি ওটা শিখতে হবে। প্রথম দিকে শিখালাম যে সাবজেক্ট ভার্বের সংখ্যা গণনা করতে হবে, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস। অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস এইটা। ওকে নেক্সট। আচ্ছা তারপরে দেখি হু হোম দিয়ে আরো কত উদাহরণ রাখা আছে আপনাদের জন্য। ওকে এইটা আরেকটা উদাহরণ, খুব দ্রুত আনসার করবো এখন, ঝটপট আনসার করব। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন, এনি অফ ইউ ড্যাশ মে টেক ইট আই ডোন্ট কেয়ার। এনি অফ ইউ মে টেক ইট আই ডোন্ট কেয়ার, এখানে আনসার কি হবে? এনি অফ ইউ, এখানে দেখেন মে আছে না ভাই, মে। সো মে থাকা মানে হচ্ছে এটা হলো ভার্ব। সো ভার্বের পূর্বে আনসার করতে হবে আমাদেরকে, ভার্বের পূর্বে আনসার করব কি হু, তার মানে আনসার হবে হু। ভার্বের পূর্বে আনসার হবে হচ্ছে হু, তাহলে এই প্রশ্নটা আনসার হবে হু। এখানে আনসার হবে হচ্ছে হু, হু আনসার। ক্লিয়ার? এইটা হচ্ছে হু। নেক্সট 7 সি। এরপর আসেন আমাদের শেষ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা এই পর্যন্ত শেষ। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা শিখলাম কিনা, কেমন লাগলো সবার বলেন? এই যে রিলেটিভ প্রোনাউন হু হোম সংক্রান্ত আলোচনা শিখলাম, এই সংক্রান্ত আরও প্রচুর এমসিকিউ আছে যেগুলো আপনারা এই যে দুইটা স্ট্রাকচার দিছি, স্ট্রাকচার দুইটাকে কাজে লাগিয়ে এই বই থেকে প্র্যাকটিস করে নেবেন। প্রচুর এমসিকিউ আছে, এখান থেকে প্র্যাকটিস করে নেবেন ইনশাল্লাহ। তাতে করে আপনাদের আর হু হোম সংক্রান্ত কোনো সমস্যা ভবিষ্যতে আসবে না বলে আমি মনে করছি। ওকে, তাহলে হু হোমের আলোচনা শেষ।